আজকে বাংলাদেশ নিঃসন্দেহে একটা অস্বাভাবিক এবং ক্রান্তিকাল মুহূর্ত, ঐতিহাসিক একটি বাঁক অতিক্রম করছে, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে 2008 সালে, ইনফ্যাক্ট 2006 সালের শেষে একটি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে যে তথাকথিত 111 সরকারের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং 8 সালে সেই 111 সরকার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে আঁতাত করে খুনি হাসিনার সরকারকে বসিয়ে দিয়ে ওই নির্বাচনটাও পাতানো ছিল। সেই পাতানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বলা যায় যে এক প্রকার তখনই করদ রাজ্যে পরিণত করা হয়। আপনাদের নিশ্চয় মনে আছে, হাসিনা ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই বিডিআর পিলখানায় 57 জন মেধাবী চৌকস দেশপ্রেমিক অফিসারকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং তাদের পরিবারের কয়েকজন সদস্যকেও নির্মমভাবে হত্যা করে তাদের লাশ বিকৃত করে ফেলা হয়েছিল। আমরা মনে করি সেটি কোনো বিদ্রোহ ছিল না, সেটা বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি একটা অভিযান পরিচালনা করা হয়েছিল, যার মাধ্যমে এই অফিসারদের হত্যা করা হয়েছিল। সেই দিনই আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গলা টিপে হত্যা করা ফেলা হয়েছিল এবং এর পরবর্তীতে আপনারা দেখেছেন কিভাবে ধীরে ধীরে বাংলাদেশের জনগণের অধিকারকে কেড়ে নেওয়া হয়, ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয় এবং 2011 সালের 30শে জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা সবার কাছে সবার কাছে গ্রহণযোগ্য ছিল, সবাই এটাকে অন্তত এই জায়গাটাকে বিশ্বাস করতো যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোটামুটি গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, যার মাধ্যমে কোনো দল এককভাবে ক্ষমতা চর্চা করতে পারবে, এটা ভারসাম্য থাকবে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে খুনি হাসিনা এক কলমের খোঁচায় বাতিল করে দেয় এবং তার উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করবে, যেটা তার বাবা বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে করতে চেয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর একটি সমাবেশে কি নির্মমভাবে গুলি চালিয়ে সেখানে ছোট ছোট শিশুরা, যাদেরকে আমরা কোরআনের পাখি বলি, তাদেরকে হত্যা করা হয়েছে। অনেক শিশুকে এভাবে হত্যা করে ফেলা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, তাদের বাবা মারাও তাদের সন্তানদেরকে আর খুঁজে পায় না। এই গেল হাসিনার। পরবর্তীতে তারা এমন হেন কোনো অপকর্ম নাই যেটা করে নাই, যেটা আমি বলবো যে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। একজন ব্যক্তিকে যদি বছরের পর বছর একটা অন্ধকার কুঠুরি, একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়, তাহলে কি পরিমাণ নির্যাতন সেই ব্যক্তির উপর দিয়ে যেতে পারে সেটা নিশ্চয়ই আপনারা কল্পনা করতে পারেন। এই হাসিনা এরকম বহু মানুষকে বছরের পর বছর, মাসের পর মাস গুম করে রেখেছিল। এখন তারা বের হয়ে এসে তাদের সে ভয়াবহ কাহিনীগুলো বলছে, যেগুলা শুনলেও আসলে বিশ্বাস করতেও কষ্ট হয়। আমাদের এই বংশাল এবং সূত্রাপুর থানার 7 জন ছাত্র নেতাকে আজ পর্যন্ত আমরা তাদের কোনো হদিস পাইনি। সেই 14 সালের নির্বাচনের সময়, নির্বাচন তো না, যে অপকর্মটি করেছিল, 153 জন বিনা ভোটের এমপিকে ঘোষণা দিয়ে দিয়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন চলাকালীন সময় এই ছাত্র দলের নেতাদের বিভিন্ন থানার তাদেরকে যে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, কি করলো, আজ পর্যন্ত তাদের পরিবার পর্যন্ত যায় না। তাদের পরিবার জানে না কি দোয়া যে আল্লাহর কাছে করবে। আমি শুনেছি এটা তাদের কাছে, যে কি দোয়া করব, ফেরত আসার জন্য দোয়া করব নাকি জান্নাতবাসী করার জন্য দোয়া করব। এরকম ভয়াবহ একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি শুধুমাত্র ক্ষমতার লোভে এবং বাংলাদেশকে ভারতের অধীনস্থ একটা রাজ্যতে পরিণত করার জন্য হাসিনা এই কাজটি করেছিল। এবং শুধু হাসিনা, পুরা আওয়ামী লীগই এটার জন্য দায়ী। হাসিনার সাথে যে কয়জন ছিল প্রশাসনে, যারা এই নির্দেশ বাস্তবায়ন করেছে, নির্দেশ দিয়েছে,
গুলি চালিয়েছে কেউই এই অপরাধের আওতার বাইরে থাকতে পারে না বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এখন কেউ যদি বলে আমরা চাকরি করেছি, অর্ডার ফলো করেছি, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ সেগুলো ছিল অবৈধ অর্ডার। তারা সরকারের হালুয়া রুটি খেয়েছে আর বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম খুন হত্যা করেছে। অতএব তাদেরকেও অবশ্যই 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 যথাযথ বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে, আনতে হবে। এটা হলো আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা আপনাদের কাছে। আমার বাবা সাদেক হোসেন খোকা, উনি ক্যান্সারে আক্রান্ত একজন রোগী ছিলেন। তারপরেও উনি কোনোদিনও আন্দোলন থেকে পিছপা হয়ে যান নাই। উনি এক কিডনি নিয়েও 2014 সালে গ্রেফতার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা করে গিয়েছেন কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে আবারও প্রতিষ্ঠা করা যায়। আমাদের নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি নির্দেশনায় তখনও তিনি কাজ করে চলেছিলেন। পরবর্তীতে উনি যখন জেলে প্রায় 5 মাস বন্দি থাকার সময় নিয়মিত চিকিৎসা তিনি পান নাই, না পাওয়ার ফলে তার যে রোগ সেটি আরও খারাপের দিকে যায় এবং তিনি তখন পদত্যাগ করে তিনি বিদেশে চিকিৎসার জন্য কোনোভাবে তিনি পৌঁছাতে সক্ষম হন। কিন্তু সেখানে যতদিন তিনি ছিলেন, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমি তো অনেক সময় কাটিয়েছি, সারা জীবন বাবাকে পাই নাই, কিন্তু ওই সময়টাতেই বাবাকে পেয়েছি। আর আমি দেখেছি যে সেই জীবনটা জেলখানার থেকেও ওনার কাছে দুর্বিষহ ছিল। উনি ওনার যে চির পরিচিত যারা বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকা, এইখানে যে উনি আসতে পারবেন না, সেটা যখন তিনি চিন্তা করতেন অত্যন্ত মনোকষ্টে ভুগতেন, যেটা হয়তো আমাদেরকে বুঝতে দিতেন না বা মুখে বলতেন না, বা কিন্তু আমরা বুঝতাম। এবং শেষ মুহূর্তে এটাই ওনার চরম প্রচণ্ড কষ্ট ছিল। মারা তো একদিন সবাইকেই যেতে হবে, সেটা তিনিও জানতেন, কিন্তু শেষ মুহূর্তে যে উনি আসতে পারলেন না, দেখা করতে পারলেন না কারোর সাথে, সেটার জন্য উনি চরম কষ্ট ছিল। এবং আজকে আল্লাহর কি বিচার যে যার কারণে এটি হয়েছে, সেই হাসিনা এখন বাংলাদেশে মৃত্যুবরণ হবে কিনা, তার দাফন হবে কিনা, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এটাই হলো আল্লাহর বিচার। আমি আর বক্তব্য খুব বেশি দীর্ঘ করব না। আমি আপনাদেরকে বাংলাদেশের বর্তমানে আমরা কোন প্রেক্ষাপট অতিক্রম করে আজকে এখানে এসেছি, আমরা এখানে সবাই অনেকেই যারা জাতীয়তাবাদী দলের সক্রিয় রাজপথের কর্মী ছিলাম, আমাদের জেল জুলুমের কথা আর আমি নতুন করে নাই বললাম। এটা তো আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষই দেখেছে যে আমাদের উপর দিয়ে কী ধরনের জুলুম নির্যাতন হয়েছে। আমাদের নেত্রীকে পর্যন্ত জেলখানায় বন্দি করে তাকেও চিকিৎসা বঞ্চিত করে ওনার রোগকে আরও খারাপের দিকে নিয়ে গিয়েছে। আমাদের নেতা, ওনাকে তো 1/11-এর সময় শারীরিকভাবে আহত করে দেশ থেকে ওনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তো আমরা এই দীর্ঘ সময়টাতে কোনোদিনও কিন্তু আমরা হতাশ হয়ে যাই নাই, হাল ছেড়ে দিই নাই। কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান শুধু নয়, একজন বাংলাদেশি নাগরিকও বটে। আমার সবসময় বিশ্বাস ছিল যে এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা অন্য কোনো দেশেরও দাস না, কোনো দলেরও দাস না, কোনো ব্যক্তিরও দাস না। এই দেশের প্রত্যেকটি নাগরিক তারা সমান অধিকার নিয়ে বসবাস করবে, সমান মর্যাদা নিয়ে বসবাস করবে, এবং এটাই হচ্ছে এই কারণেই বাংলাদেশটা প্রতিষ্ঠা হয়েছিল। এখন আমাদের সামনে আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা ইতিমধ্যে আমাদের সাইদুর রহমান মিন্টু উনি বলেছেন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বলেছিল 10 টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু কি দিয়েছে তারা ঘরে ঘরে লাশ দিয়েছে, তারা ঘরে ঘরে গুম দিয়েছে, তারা ঘরে ঘরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উপহার দিয়েছে। চরম মানবাধিকার লঙ্ঘন করে তারা ক্ষমতা টিকেছিল। তারা মনে করতো আমরা তাদের দাস, আমরা এই দেশে থাকবো, তারা আমাদের রাজার মতো তারা আমাদেরকে পরিচালনা করবে। তো সেখান থেকে অবশ্যই আমরা তো বের হয়ে এসেছি, কিন্তু আমাদের এই লড়াইটা পূর্ণাঙ্গভাবে শেষ হয়ে যায় না। আমাদের লড়াই, আমাদের দাবি, আমাদের সংগ্রাম শুরু থেকেই একটাই ছিল যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ ভোট দিবে, জনগণ ভোট দিয়ে তাদের
রাষ্ট্রকে পরিচালনা করবে সেটিকে তারা নির্ধারণ করবে। আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত সেটাই চাই, সেটাই আমাদের দাবি। তাই আমি আপনাদের বলতে চাই, যেহেতু আমি ধানের শীষের পক্ষ থেকে আমাকে ঢাকা 6 আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, যদি আল্লাহ চায় আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়ে সংসদে যাই, অবশ্যই আমরা যে প্রতিজ্ঞাগুলো জনগণের কাছে দিয়েছি সেগুলো আমরা সবগুলা বাস্তবায়ন করব, প্রত্যেকটি। আমরা এই সংস্কারের ধারণা প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল হাসিনা পালিয়ে যাওয়ার 2.5 বছর আগে। সেই 31 দফার আলোকে এবং পরবর্তীতে আরও কিছু শর্ত যেগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্য হয়েছে, অবশ্যই আমরা সেগুলোকে সংসদে বিল আকারে পাশ করে আইন করার জন্য আমরা জোরালো ভূমিকা এবং পদক্ষেপ নেব। 2, একটা দল বলার চেষ্টা করে যে বিচার নিয়ে আমাদের অনীহা রয়েছে। আরে তারা তো প্রথমে এসেই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিছে 1 সপ্তাহের মধ্যে। তারা ক্ষমা করার কে? আমার ভাই রক্ত দিছে, আমার ভাইয়ের রক্তের বিচার আমরা করব। কেউ এখানে ক্ষমা করার তাদের অধিকার নাই। এই প্রত্যেকটি গুম, খুন এবং নির্যাতনের প্রত্যেকটি বিচার কার্য আমরা অবশ্যই করব এবং এটা সম্পন্ন করে যাওয়াটাই হবে আমাদের জনগণের কাছে প্রতিজ্ঞা। আর শেষ যে প্রতিজ্ঞাটি করতে চাই, বারে বারে বাংলাদেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে, বারে বারে ক্ষমতাকে দখল করার জন্য চেষ্টা করা হয়েছে এবং আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল এই বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় নাই। তাই আমাদের সামনে একটা সুযোগ আসছে, এই ফ্যাসিস্ট শক্তিকে বাদ দিয়ে বাকি যারা আমরা গণ অভ্যুত্থানের শক্তি আমরা ছিলাম বা আছি, আমরা একটা নির্বাচনের মাধ্যমে আমরা এটার সমাধান করতে চাই এবং পরবর্তীতে যারাই নির্বাচিত হবে তারা সরকার পরিচালনা করবে, যারা বিরোধী দলে থাকবে তারা বিরোধী দলে থাকবে, কিন্তু আমরা পাশাপাশি সহ অবস্থান করে আমরা একসাথে বসবাস করতে চাই। আমরা বাংলাদেশকে একটা শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যাতে কোনো বহির্শত্রু বাইরের দেশের কোনো দেশ এসে আমাদের উপরে ছড়িয়ে পুরাতে না পারে, সেই বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি নিজে প্রার্থী। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনিও নিজে প্রার্থী আগামী নির্বাচনে। তাই আমরা সকলে এই আসনে প্রার্থী যাকেই দেওয়া হোক, আমরা ধরে নিব 300 আসনেই বেগম জিয়া, তারেক রহমান প্রার্থী। এবং বাংলাদেশকে যদি আমাদেরকে রক্ষা করতে হয়, এই ফ্যাসিবাদী শক্তি যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, ওই 2-4টা বাস পুরাইলে কিছু হবে না, এগুলো আমরা জানি। ওই চোরের মতো সকালে এসে দিয়ে আবার চলে যাবে, এগুলা করে হবে না। আওয়ামী লীগের দিন শেষ। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে আগামী অন্তত 50 বছরের রাজনীতি করতে পারবে না বলে আমি অন্তত বিশ্বাস করি, এবং আমরা সেটা করতে দিবও না। আমরা শক্ত হাতে সেটাকে প্রতিরোধ করব। আমরা ভুলে যাই নাই আমাদের সাথে কি করা হয়েছে। তো আমি আপনাদের অনুরোধ জানাবো, আমরা আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনসমর্থন। আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো কাজে লিপ্ত হব না যাতে জনগণ আমাদের প্রতি কোনো কারণে মনোক্ষুণ্ণ হয়। আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, নির্বাচনে আমাদেরকে জনগণের মন জয় করে তারপরে আমাদেরকে জিততে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। অতএব আমরা জনগণের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। ক্ষমতায় যদি মহান আল্লাহ তাআলা দেয়, সেটা ক্ষমতা না, সেটা একটা দায়িত্ব। দায়িত্ব পালনের সুযোগ পেলে আমরা দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব, আর না হলে আমরা আজীবন জনগণের জন্য, জনগণের অধিকারের জন্য এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই বলে আজকে আমি আবারও 1971 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং 71 থেকে 24 পর্যন্ত সকলে যারা শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি।